নমস্কার, দেখছেন হাই নিউজ। আমি পার্থ বন্দ্যোপাধ্যায়, স্বাগত আজ সন্ধ্যার হাইটকে। খুব ঠান্ডা পড়েছে, রীতিমতো জবুথবু। কলকাতাও এমনিতেই পশ্চিমের জেলাতে ঠান্ডা কলকাতার থেকে বেশি পড়ে। উত্তরবঙ্গে বিশেষ করে পাহাড়ি এলাকা তো ছেড়েই দিলাম, কিন্তু কলকাতাতে গত কয়েক বছরে এরকম ঠান্ডা পড়েছে অনেকেই মনে করতে পারছেন না। কিন্তু ঠান্ডা যতই পড়ুক, আজ উত্তাপ কিন্তু টের পাওয়া গেছে রাজনীতির। একদিকে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সাংবাদিক সম্মেলন করেছেন, কাঠগড়ায় তুলেছেন তৃণমূল কংগ্রেসকে। অন্যদিকে এই দিনই বাঁকুড়াতে জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেড়ে আক্রমণ করেছেন বিজেপি এবং অমিত শাহকে। উল্লেখযোগ্য, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে যত না নরেন্দ্র মোদী আক্রমণের মুখে ছিলেন, তার থেকে অনেক অনেক বেশি আক্রমণের মুখে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফলে আজ সন্ধ্যায় মুখ্যত আমাদের কে কি বললেন সেই নিয়ে আলোচনাতেই সম্ভবত নির্ধারিত সময় চলে যাবে। আলাপ করিয়ে দিই দুই অতিথির সঙ্গে। আমার একদিকে রয়েছেন বিজেপির সমর্থনে সমজিৎ ঘোষ, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সমর্থনে ডক্টর হরিশঙ্কর বিশ্বাস। আমি আগেই বলেছি, প্রাথমিকভাবে এদের দুজনের সঙ্গে যে কোনো একটা ইস্যু নিয়ে আমি আলোচনা শুরু করতে পারতাম, কারণ এসআইআর একদিকে যেরকম অমিত শাহর বক্তব্যের মধ্যেও ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রসঙ্গ তুলেছেন। তিনি এই জনসভাগুলোতে মুখ্যত এসআইআরকে সামনে রেখেই বার্তা দিচ্ছেন, কিন্তু তাতেও সময় যাবে। তার থেকে আমরা সরাসরি কে কি বলেছেন তার ভিত্তিতে আলোচনাটা করি। এবং প্রথমেই আমি অমিত শাহর বক্তব্য আপনাদের শোনাবো। অমিত শাহ অনেকগুলো পয়েন্ট বলেছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ 3টে বা 4টে পয়েন্ট আমরা তুলব, আর কোথাও কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় তার জবাব দিয়েছেন। যেমন ধরুন, অমিত শাহ আজ বলেছেন অনুপ্রবেশের কথা। আপনারা জানেন, এসআইআর এর শুরু থেকে, যখন এসআইআর হবে আলোচনা হচ্ছে, তখন থেকেই অনুপ্রবেশ অন্যতম রাজনৈতিক আলোচনার বিষয় ছিল। অমিত শাহ বলেছেন অনুপ্রবেশ পশ্চিমবঙ্গের 26-এর যে নির্বাচন হতে চলেছে তাতে অন্যতম ইস্যু অনুপ্রবেশ ইস্যু। অমিত শাহর মতে কি বলেছেন ইনফিল্ট্রেশন নিয়ে অমিত শাহ, আগে আপনাদের শোনাই। कि असम में घुसपैठ क्यों बंद हो गई, त्रिपुरा में घुसपैठ क्यों बंद हो गई, गुजरात और राजस्थान की बॉर्डर पर घुसपैठ क्यों नहीं होती है, पंजाब की बॉर्डर पर घुसपैठ क्यों नहीं होती है, कश्मीर की बॉर्डर पर घुसपैठ क्यों नहीं होती है, सिर्फ बंगाल में क्यों होती है? क्योंकि आपकी निगहबानी में घुसपैठ कराई जाती है और बंगाल को धीरे धीरे डेमोग्राफी चेंज कर आप आपकी वोट बैंक को पुख्ता करनी, मगर ये लंबा नहीं चलेगा। बंगाल की जनता अब जान गई है और इसके खिलाफ लामबंद भी हो रही है। और मुझे मालूम है अगला चुनाव घुसपैठियों को निकालने के मुद्दे पर और घुसपैठ रोकने के मुद्दे पर लड़े जाने वाला है, क्योंकि न केवल ये बंगाल का अब मामला रहा है। मैं आज बंगाल की जनता को इस प्रेस वार्ता के माध्यम से बताने आया हूं कि बंगाल की बॉर्डर से हो रही घुसपैठ सिर्फ बंगाल का मामला नहीं रहा है। আমি প্রাথমিকভাবে এই পয়েন্টটা থেকে শুরু করি যে আগামী নির্বাচন লড়াই হবে কিসের ওপরে, কোন ইস্যুর ওপরে? অনুপ্রবেশকারী ঠেকানো এবং অনুপ্রবেশকারীদের এই রাজ্য থেকে, এই দেশ থেকে তাড়ানো, তার উপরে। ডক্টর বিশ্বাস, দেখুন, অনুপ্রবেশকারী যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, এই স্বরাষ্ট্রমন্ত্রী যার উপরে এই পুরো দেশটার যে সামগ্রিক সুরক্ষা তার উপর দায়বদ্ধ, যদি অনুপ্রবেশ ঘটে থাকে তাহলে তার দায়টা তারই থাকবে। কারণ বলছেন এই রাজ্যে সরকার পুষছে তাদের, ভোট ব্যাংক তৈরি করছে অনুপ্রবেশকারীদের। কি করে সে পুষবে? তার কারণটা হলো যে উনি যদি বর্ডার থেকে পাস করতে না দেন তাহলে অনুপ্রবেশ আসবে কোথা থেকে? উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, তাহলে এই জবাবদিহিতা উনি করতে হবে। বর্ডার কি সম্পূর্ণভাবে আটকানো সম্ভব নাকি? তারপরেও তো জমি নিয়ে অনেক বিবাদ হয়েছে। না, এইটা যদি সম্ভব না হয় তাহলে ওনার তো পদত্যাগ করা উচিত, কারণ উনি বর্ডার সিকিউরিটি কে দেখবে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কে বলছেন অনুপ্রবেশের কথা? যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রিন্সিপালি যার রেসপন্সিবিলিটি যাতে বিদেশি অবৈধভাবে ভারতবর্ষে না ঢোকে, সেই জায়গাটা তিনি এই কথা বলছেন। স্বরাষ্ট্রমন্ত্রী কাকে বলছেন? রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে।
দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কাকে বলছেন? রাজ্যের মুখ্যমন্ত্রীকে, ভুলে গেলে চলবে না। এবং এই যে কথাটা হচ্ছে, এই পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশ হয়ে সমস্ত ভারতে ছড়িয়ে পড়ছে এবং ভারতের মানচিত্রে আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। আজকে উড়িষ্যা বলুন, আজকে আসাম বলুন, গুজরাট বলুন, দিল্লি বলুন, মুম্বাই বলুন, একের পর এক অনুপ্রবেশকারীদের ধরা পড়ছে এবং তাদেরকে ধরা পড়ার পর চিহ্নিত আমি দেখুন, এটা খুব ইন্টারেস্টিং একটা পার্ট। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আসাম থেকে ঢুকছে না, ত্রিপুরা থেকে ঢুকছে না, অন্য কোন বর্ডার থেকে ঢুকছে না, এমনকি গুজরাট বর্ডার যেখানে পাকিস্তানের সঙ্গে সেখান থেকে ঢুকছে না, জম্মু কাশ্মীর সেখান থেকে ঢুকছে না, ঢুকছে পশ্চিমবঙ্গ থেকে। আর তার থেকেও আগে যেটার ফয়সলা হওয়া উচিত, পশ্চিমবঙ্গে ইস্যু আর নেই, অনুপ্রবেশকারী আটকানো এবং অনুপ্রবেশকারী তাড়ানো, এই ইস্যুতে হবে আগামী 26-এর নির্বাচন। কেন হবে আমি বলি, শুধু পশ্চিমবঙ্গ তো দেশের একটা অঙ্গরাজ্য, এটা ভুলে গেলে চলবে না। এই পশ্চিমবঙ্গ থেকে ঢুকে যদি আজকে দিল্লি, গুজরাট, আসাম, মণিপুর অমুক জায়গায় যদি চলে যায়, তো সেখানে ভারতের মানচিত্রে এটা হবে পশ্চিমবঙ্গের বিধানসভার ইস্যু এবং অন্যতম ইস্যু। কেন ইস্যু? এই ইস্যুটা হওয়াটা জরুরি। পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক যারা ভারতবাসী, যারা পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছে, তাদের অন্ন, খাদ্য, বস্ত্রস্থান, জমি একের পর এক হরণ করে নিচ্ছে এই অনুপ্রবেশকারীরা, যার জন্য ফার্স্ট টাইম হলো। আপনার কি কোনো খবর আছে যে এই যে এসআইআর করা হচ্ছে, মেইনলি তারা বলেছিল রোহিঙ্গা এবং বাংলাদেশ এবং কয়টা বেরিয়েছে, কয়টা অন্যান্য রাজ্যে যত বেরিয়েছে তার থেকে সবচেয়ে কম হিয়ারিং আছে। হিয়ারিং এর পর যদি তাই হিয়ারিং মানে এখানে মেইনলি যেটা হচ্ছে হ্যারাসমেন্ট। আজকে অনির্বাণ ভট্টাচার্য যিনি এসআইআর নিয়ে গান লিখেছেন, তাকে হিয়ারিং এ ডাকা হয়েছে, তাকে হিয়ারিং এ ডাকা হয়েছে। তার মানে কি? এটা বুঝতে হবে যে অনির্বাণ ভট্টাচার্যের মতো এত লোক তারা হিয়ারিং পাচ্ছে, মানে তারা বাংলাদেশে। এর আগে আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের সাংসদ, আপনি বলুন তো তার একবার। পরিবারকে ডাকা হয়েছে। আমি দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, আজকে খবর পেয়েছি জয় গোস্বামী, কবি জয় গোস্বামী, তার মেয়েকেও নাকি ডাকা হয়েছে। তাহলে তারা কি অনুপ্রবেশকারী? এরা তো তাহলে যদি কাগজ দেখাতে হবে তো, এরাই তো এক সময় বলেছিল কাগজ আমি দেখাবো। তাহলে আপনি বলছেন যে ডাকা হচ্ছে, তাদেরকে তো আমরা একটা পরিচিতি মুখ, পরিচিতি মুখ দেখা যাচ্ছে। এরা নিজেদের ধর্মই মানে না, এরা দেশের ক্ষতি করে। আজকে দেখুন যাদেরকে হিয়ারিং করবে তারা দেশের ক্ষতি করছে। আমি যে এক্সাম্পলটা দিলাম, দেশের ক্ষতি করছে, আপনি বলতে পারছেন এই কথা? সমস্ত কিছু হরণ করে নিচ্ছেন, আপনি এটা বলতে পারছেন? এই যে অনির্বাণ ভট্টাচার্যের মতো এত লোক তাদেরকে ডাকা হচ্ছে, আর আপনি বলছেন তাদেরকে ক্ষতি করছে আমাদের দেশ। আমার আরেকটা প্রশ্ন আছে। আজকে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে অন্য কোন রাজ্য দিয়ে হচ্ছে না অনুপ্রবেশ, একমাত্র পশ্চিমবঙ্গ যেখান দিয়ে বিদেশি অনুপ্রবেশ, অবৈধ অনুপ্রবেশ হচ্ছে এবং তা গোটা দেশের জন্য নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে, তাহলে সেই নিরাপত্তার দায়িত্বে থাকা উনি, সেই নিরাপত্তার দায়িত্বে থাকা উনি কেন সেটাকে ধরছেন না? কেন ধরছেন না? এবার বাংলাদেশের লোকগুলো যখন সেভেন সিস্টেম নিয়ে কথা বলছে, এখন অমিত শাহ একটা ভাষণ আমরা শুনতে পাইনি, সেভেন সিস্টেম নিয়ে কথা বলছে, যত অনুপ্রবেশের কথা বলছেন, উনি কেন একবারের জন্য প্রতিবাদ করতে পারছেন না? এবং এখানে অনুপ্রবেশকারীকে কেন এখনো ধরে সামনে আনতে পারছেন না? এক মিনিট আমাকে বলুন ডক্টর বিশ্বাস, আপনারা তো এই প্রশ্ন তুলেছিলেন বারবার, আমি আপনাদের নেত্রীর মুখে এই প্রশ্ন দেখেছি বা শুনেছি, অন্য নেতারাও বলেছেন ইনক্লুডিং অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে কেন আসামে হবে না, কেন ত্রিপুরায়, মেঘালয়ে, নাগাল্যান্ডে হবে না, যেখানে নাগাল্যান্ড, মেঘালয়ের, মণিপুরের, মায়ানমারের সঙ্গে পর্যন্ত বর্ডার আছে, যেখানে রোহিঙ্গাদের অ্যাকচুয়াল বাস, তারা ওখানে কোথাও এসআইআর হচ্ছে না, পশ্চিমবঙ্গে কেন হচ্ছে? প্রশ্ন আপনারা বারবার তুলেছেন। আজকে জবাব দিয়ে গেছেন অমিত শাহ, তিনি বলেছেন পশ্চিমবঙ্গ দিয়েই ইনফিল্ট্রেশন হচ্ছে, এখান দিয়েই অনুপ্রবেশ হচ্ছে, অন্য কোনো রাজ্য দিয়ে হচ্ছে না।
না, এমনকি জম্মু কাশ্মীর রাজস্থান দিয়ে হচ্ছে না বলেছেন। না, ওনারা সেটাকে এখন ভোটের ইস্যু নিয়ে ওনারা চাইছিলেন, ভোটের ইস্যু নয়, এটা বাস্তব। যেহেতু আমি আপনাকে আর 2-3 মাস পরে ভোট, সেই ভোটটাকে কেন্দ্র করে ওনারা গন্ডগোল পাকিয়ে লোকজনকে হ্যারাসমেন্ট করে মমতা ব্যানার্জির গভর্নমেন্টকে যাতে ফ্যাসাদে ফেলা যায় সেই চিন্তা ভাবনা করার জন্য এইসব করছেন। দেখুন, ত্রিপুরায় এবং হ্যারাসমেন্ট, বেসিক্যালি হ্যারাসমেন্ট, এবং যে পরিচিত গুলো মুখগুলো আছে তাদেরকে পর্যন্ত হ্যারাসমেন্ট এবং বিএলওদের হ্যারাসমেন্ট। আমার কথাটা শুনুন, উনি যেটা বলতে চেয়েছেন, ত্রিপুরায় বিজেপির সরকার কোনো অনুপ্রবেশ অ্যালাউ করা হচ্ছে না। আসামে বিজেপির সরকার কারোর ক্ষমতা নেই ওই আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভারতবর্ষে ঢোকে। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার নেই। পশ্চিমবঙ্গের সরকার অনুপ্রবেশকারীদের রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য আশ্রয় দিচ্ছে। সে অনুপ্রবেশকারীগুলো কোথায়? তারা কোথায়? আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার বর্ডার সিকিউরিটি ফোর্স, এবং আপনারা সেইগুলো বের করুন। এই যে এসআইআর করছেন, কোথায় বেরোলো? কথা বলি, সেই সংখ্যাটা কোথায়? 1.5 কোটি এখনো বাকি আছে। আজকে যদি 1.5 কোটি, সেই সংখ্যাটা কোথায়? শুনুন না, 1.5 কোটি হিয়ারিং রেখেছে, তার মধ্যে বিএলও 2 তো থাকবে না, প্রথম থেকে বলা আছে। তাদেরকে রাখার জন্য এত আন্দোলন করছেন কেন? ভয় লাগছে? ধুকপুক করছে? এই যে ব্যাপারটা, আর পশ্চিমবঙ্গ থেকে যে অনুপ্রবেশ হচ্ছে, এটা ধুকপুক করছে। এই কারণ বিএলএদের এইভাবে হ্যারাসমেন্টে কতজন বিএলএ মারা গেছে সেটা আপনাদের হিসাব আছে? তাহলে 1 কোটি যে প্রেশারাইজ করে আপনারা, যে প্রেশারাইজ করে আপনারা কি হয়ে কাজ করাতে শুরু করেছিলেন, তার জন্য কতজন বিএলএ মারা গেছে তার হিসাব নেই। ডক্টর বিশ্বাস, একসঙ্গে নয়। তাহলে কি হবে? যে গদি নিয়ে টলমল হয়ে যাবে। এই প্রশ্নটার উত্তর চাই আমার, যে অন্য কোন রাজ্য থেকে অনুপ্রবেশ হচ্ছে না। আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি তো যে কোনো মানুষ নন, যে কোনো নেতাও নন বিজেপি, উনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমার রাজ্যে এসে রাজনৈতিক ভাবেই উনি সাংবাদিক সম্মেলন করেছেন, রাজনৈতিক পরিচয়ে দলের অফিসে। এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু তাতে তো ওনার পদটা থেকে যাচ্ছে। উনি তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি বলছেন শুধু পশ্চিমবঙ্গ দিয়ে অনুপ্রবেশ হচ্ছে, অন্য কোন রাজ্য দিয়ে হচ্ছে না। না, বলার কারণ একটাই, দেখুন, উনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিনি তেনার কাছে নিশ্চিন্ত এবং পোক্ত খবর আছে বলেই তবে এই কথা বলেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই অনুপ্রবেশকারীরা অন্যান্য স্টেটে গিয়ে ধরা পড়ছে, অন্যান্য রাজ্যে গিয়ে ধরা পড়ছে। তখন যাদের পরিচয় পাওয়া যাচ্ছে তারা কোথা থেকে? না, বাংলার আই কার্ড পাওয়া যাচ্ছে, বাংলার ভোটার কার্ড পাওয়া যাচ্ছে। তারপরে আর কি থাকবে? আর একটা ব্যাপার হচ্ছে, অন্য জায়গায় অন্য রাজ্যে বলেনি, অন্য রাজ্যে প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এই প্রশ্ন তুলেছেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গকে কাঠগড়ায় তুলেছেন। আজ অমিত শাহর বক্তব্য, অমিত শাহ সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার পর উঠেছিলেন বাঁকুড়ায় মঞ্চে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সেখানে এই প্রশ্ন তুলেছেন, শুনুন। মিথ্যে কথা, বাংলায় শুধু অনুপ্রবেশকারী, কাশ্মীরে নাকি নেই। সত্যি হয় বন্ধু? একটা কথার উত্তর চাই, পহেলগাঁও তাহলে কি আপনারা করলেন? দিল্লিতে কিছুদিন আগে যে ঘটনা ঘটে গেল, অনুপ্রবেশকারী বাংলা ছাড়া কোথাও নেই, তাহলে কি আপনারা করলেন? হ্যাঁ, দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি, কিন্তু পশ্চিমবঙ্গকে যে ভারতের অঙ্গরাজ্য বলে ভাবেন না, উনি ভাবেন এটা একটা আলাদা দেশ, উনি প্রধানমন্ত্রী। এই ভাবনা চিন্তা ওনার মাথার মধ্যে ঘোরে বলে আজকে এই সব অবান্তর কথাগুলো বলছেন। একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি যখন বলছেন, আপনিও তো স্বরাষ্ট্র দপ্তর আপনি এখানে নিজের হাতে রেখেছেন, আপনি বুঝতে পারছেন না যে যখন জমি চাওয়া হয়েছিল পুরো জায়গায় কাঁটা তারে বেড়া দেওয়া যায়নি, আপনি বারংবার আটকে রেখে দিয়েছেন। আপনার জন্য দেশের এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে, দেশকে না ভালোভাবে আবার দেশটাকে ছোট করে নিজে ভাবছেন প্রধানমন্ত্রী। আরে অঙ্গরাজ্য তুলেছেন, হ্যাঁ, যে অন্য কোথাও অনুপ্রবেশ হয় না, তাহলে পশ্চিমবঙ্গের বর্ডার পেরিয়ে ঢুকে তারপর জম্মু কাশ্মীরে কথা পরিষ্কার। স্বরাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্রমন্ত্রী আজকে যে সাংবাদিক সম্মেলন করেছে, দায়িত্ব নিয়ে বলেছে, এবং ওখান থেকে পশ্চিমবঙ্গ থেকে বারংবার অনুপ্রবেশ হচ্ছে, রোহিঙ্গা ঢুকছে, বাংলাদেশি মুসলমানরা আসছে, বাংলাদেশি অনুপ্রবেশকারী এখানে ভর্তি হয়ে যাচ্ছে, যার ফলে এইটা যদি হয়ে থাকতো তাহলে এতদিনে আপনারা ডিটেনশন ক্যাম্পে
লক্ষ লক্ষ বাংলাদেশে ঢুকাতে পারতেন, রোহিঙ্গা ঢুকাতে পারতেন। আজকে দেখে হ্যাঁ। সবে ডাকা হয়েছে, কি ডাকা হয়েছে? 2-3 দিন হলে হিয়ারিং হচ্ছে, এবং যাদের নাম ডাকা হচ্ছে, যাদের নাম ডাকা হচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে পরিচিতি মুখ, ওরা বাংলায় জন্মগ্রহণ করা সন্তান ঘোষণা করতে দিন, তখন ব্যাপারগুলো উঠে আসছে। আমাদের হাতে সময় কম। ডক্টর বিশ্বাস, আজকে অমিত শাহ যে সমস্ত অভিযোগ এই রাজ্যের সরকার এবং রাজ্যের সরকারের প্রধানের বিরুদ্ধে তুলেছেন, তার মধ্যে একটা অন্যতম অভিযোগ হচ্ছে যেন তেন প্রকারেণ কেন্দ্রের বিরোধিতা করা, উন্নয়নের প্রশ্নে কেন্দ্রীয় উন্নয়ন প্রকল্পে রাজ্যে ঢুকতে না দেওয়া, এই করে উনি রাজ্যকে ক্রমাগত পিছিয়ে দিয়েছেন। এখানে যা সিপিএম সরকার এবং তার 30 বছরের পরে 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 45 বছরের লিগ্যাসি টেনে এনেছেন। অমিত শাহ বলেছেন 45 বছর ধরে এই রাজ্য শুধু পিছনের দিকে গেছে, কারণ কেন্দ্রের সঙ্গে বিরোধিতা। শুধুমাত্র অনুপ্রবেশ ইস্যু নয়, উন্নয়নের জন্য জমি দরকার, কেন্দ্রীয় সরকারের প্রকল্প রাজ্য সরকার সহযোগিতা করেনি। বিএসএফ কাঁটাতারের বেড়া দেবে, রাজ্য সরকার সহযোগিতা করেনি। উনি বলছেন যে রাজ্য সরকারের একমাত্র কাজ হচ্ছে কেন্দ্রের বিরোধিতা করা। আমি আবার আপনাদের শোনাবো অমিত শাহর বক্তব্যের বা অভিযোগের সেই অংশটা, আপনাদের আগে শুনি। किसी भी राज्य में प्रधानमंत्री जाते हैं तो देश के प्रधानमंत्री होते हैं। कई राज्यों में हमारी सरकार नहीं, कहीं ऐसा व्यवहार नहीं होता। वंदे भारत ट्रेन देने प्रधानमंत्री आते हैं, ममता जी स्टेज पर नहीं जाती हैं। कई प्रकार के भारत सरकार के सुप्रीम कोर्ट के आदेश से बने हुए, मेरी बात ध्यान से सुनिएगा, सुप्रीम कोर्ट के आदेश से बने हुए भारत सरकार के डीओपीटी के रूल्स ये तोड़ देती है, मरोड़ देती है। डीजीपी और मुख्य सचिवों की अपॉइंटमेंट में मनमानी करती है। रिटायर्ड होने के बाद सलाहकार बनाकर प्रॉक्सी डीजीपी और प्रॉक्सी सीएस बैठाने का काम करती है। ये 34 साल कम्युनिस्टों का शासन और 15 साल टीएमसी का शासन, ये केंद्र विरोधी मानसिकता बंगाल की जनता में खड़ा कर हमारी संविधान की स्पिरिट थी, उस स्पिरिट का कंप्लीट इन्होंने अनादर करने का काम किया है। ममता बनर्जी के शासन में सिंडिकेट, तोलबाजी, कट मनी, न केवल वो सिस्टम को बढ़ावा दिया है, यहाँ कमाई करने का अधिकार एक ही व्यक्ति को है, भाईपो को है, और किसी को कमाई करने का अधिकार नहीं है। सब में हिस्सेदारी देनी पड़ती है। এবার আপনার জবাব দেওয়ার পালা ডক্টর বিশ্বাস। প্রথম কথা হচ্ছে উনি বলছেন কেন্দ্রের বিরোধিতাই একমাত্র, কেন্দ্রের উন্নয়ন প্রকল্প, কলকাতার মেট্রো নিয়ে প্রসঙ্গ তুলেছেন আজ অমিত শাহ, যে মেট্রো প্রকল্প পর্যন্ত চালু করা যাচ্ছে না রাজ্য সরকারের অসহযোগিতায়। এই মেট্রো প্রকল্প কিন্তু এই মুখ্যমন্ত্রীর অবদান, অতএব সেই কথা বললে চলবে না। মুখ্যমন্ত্রী ওখানে লড়াই করে সেই সময়টা রেলমন্ত্রী থাকাকালীন তিনি এই প্রকল্প চালু করেছেন। এই এখনকার কেন্দ্রের সরকার সেই সম্পূর্ণভাবে টাকা পয়সা ঠিকঠাক না দেওয়াতে এত দেরি হচ্ছে, ঠিক আছে? এবং এই কথাগুলো বললে চলবে না। আপনারা ঠিকমতো সহযোগিতা, ঠিকমতো টাকা পয়সা দিচ্ছেন না, সমস্ত কিছু আপনারা আটকে রাখছেন, সেই কারণে এই ঘটনাগুলো হচ্ছে। এবং এই ভোটের সামনে আসলে আপনাদের শুধু একবার করে প্লিজ একসঙ্গে নয়। ডক্টর বিশ্বাস, এখানে এই রাজ্যে শুধু করে খাওয়ার একমাত্র অনুমতি আছে ভাইপোর, আর কারোর নেই। সবাইকে হিস্সে দিতে হয়, সবাইকে টোল দিতে হয়, কাটমানি দিতে হয়, একমাত্র ভাইপো যে করে খাচ্ছে। তো আপনি মাঝে মাঝে ভোটের আগে আসবেন আর বেশ থালা সাজিয়ে যেখানে সেখানে বসে পেট পেরে খাবেন, এইটা সংস্কৃতি নয়, এটা কথা নয়, এইটা সংস্কৃতি নয়। আমরা বাংলার মানুষ প্রত্যেকটা দিন তিনি সব রাজ্যে যাবেন, ভোটের আগে আপনার বাংলার কথা মনে পড়ে, এই কথাটা 100% আপনার ভোটের আগে মনে পড়ে। কেন আপনার আর সারা বছর কোথায় থাকেন? মুক্ত চলে গেছে, সারা বছর কোথায় থাকেন আপনারা? কোথায় যাবেন আপনারা? সারা বছর কোথায় থাকেন? আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে বর্ডার সিকিউরিটি ফোর্স ঠিকমতো অ্যাপ্লাই করতে পারছেন না। আপনি অভিযোগ করছেন, আপনার অভিযোগের ভিত্তিতে আমি বলছি যে এই সময় আপনি বলছেন অনুপ্রবেশ হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না সেটা। আর ভোটের আগে এসে এই তো ভোট আসছে আর এখন আপনি মিটিং করতে চলে এসেছেন শুধু বিজেপি পার্টি অফিসে। উনি ভোটের আগে আসুন, আপনি এসে বিজেপি পার্টি অফিসে আসছেন, মানুষের কাছে গেছেন কি?
মানুষের ডক্টর কাছে জবাবদিহি বিশ্বাস, করেননি, উনি যে আপনি পার্টি অভিযোগটা অফিসে ঢুকেছেন। উনি যে অভিযোগটা করেছেন তার উপরে কোনো উত্তর থাকলে বলুন। উনি বলছেন ভাইপোর করে খাওয়ার অধিকার আছে, আর কারণ নেই, প্রত্যেকে কাটমানি না, এই বাংলায় সবারই করে খাওয়ার না, অধিকার আছে। এই বাংলায় সবার সবারই করে খাওয়ার অধিকার আছে। সবাই খেটে ঘুগনি খায়, বিক্রি করবে। সবাই খেটে খায়। ঘুগনি আমরাও খেটে ঘুগনি খাই। আরে ঘুগনি করবে, ডবল ডবল চাকরি পাবে না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় রোজগার করবে, তোলামানি তুলবে, কাটমানি খাবে, বালি চুরি করবে, এটা সব সময়ের জন্য ছাড় আছে। পুলিশ কি করছে বলো? আরে ভালো কথা বলছেন, ভালো কথা বলছেন। আপনার এখানে মানুষ খেটে খাওয়া মানুষ, খেটে খাওয়া মানুষের কথা আপনারা বুঝবেন না। আপনার ছেলেকে তো ইয়ে করে রেখেছেন সেই সব জায়গাগুলোতে। আমার সঞ্জিতের কাছে আমার যেটা প্রশ্ন, সঞ্জিত, নিজের ছেলেকে সবসময় কোথায় তুলে রেখেছেন সেটা খেয়াল করুন একবার। বাংলার আমাদের যুবরাজ তাকে পর্যন্ত ডক্টর বিশ্বাস আমাকে প্রশ্ন করতে দিন। আমি বলছি এই প্রশ্ন আপনার মুখ থেকে শুনতে পেলে আমি খুশি হতাম, কিন্তু তারপরেও আমি এই প্রশ্ন সঞ্জিত আপনার সামনে রাখছি যে বিজেপির 2 নম্বর নেতা তিনি বলছেন আমরা পরিবারতন্ত্র করি না, ভাইপো প্রসঙ্গ তুলে তিনি খোঁটা দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে, কিন্তু স্বজন প্রশ্নের প্রশ্নে তিনি কি ক্লিন চিট পেয়েছেন? আমি আপনাকে শোনাচ্ছি, মুখ্যমন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রী আজকে তার ভাষণে বলেছেন, আমরা আপনাদের শোনাবো যে এই যে কেন্দ্রীয় বিরোধিতার প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ এবং শেষে ভাইপো নিয়ে খোটা কেন্দ্রীয় বলতে পারবে সৌরভ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের নাম না করে প্রসঙ্গ টেনে এনেছেন নিজের ভাষণে, জয়সা নিয়ে ইঙ্গিত, কিন্তু সরাসরি নাম করেননি। কিন্তু কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনুন। যাকে যা পারছে বলছে, আর টাকা দিয়ে কোটি কোটি টাকা, বলে তৃণমূলের সবাই চোর, তুমি সাধু, তোমার তো হাজার হাজার কোটি টাকা আসছে কোত্থেকে? বলে আমরা পরিবারতন্ত্র করি না। পরিবারতন্ত্র করবে কি করে? তুমি চাও না তোমার ছেলে মার খাক, তোমার ছেলে অ্যারেস্ট হোক, তোমার ছেলে খেটে বেড়াক, তোমার ছেলে ইন্টারন্যাশনাল স্পোর্টসের প্রেসিডেন্ট হবে। সেখানে তো হাজার হাজার কোটি টাকা নয়, কত কত সহস্র সহস্র কোটি টাকার আমদানি হবে। নিজের ছেলের ব্যাপারে দুধে ভাতে থাক, আর অন্যদের ব্যাপারে গোল্লায় যাক। আমাকে বলতে দিন, শুনুন উনি যে কথাটা বলেছেন অবান্তর কথা। অবান্তর কথা কি করে হলো? কথাটা শুনুন, উনি অবান্তর কথা কি বলছেন। আরে কি হচ্ছে, এই জন্যই বলছি আপনাদের, আপনারা দেশকে ভালোবাসেন না, পশ্চিমবঙ্গকে আলাদা একটা দেশ ভাবেন, এই জন্য। আরে গর্ব হবে, ভারতের একটা ইন্টারন্যাশনাল জায়গা থেকে ভারতের কেউ একটি আইসিসির যে চেয়ারপারসন হয়, প্রমাণ করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি সিবিআই ডাকার পরেও আপনাকে সময় দেবো, এই প্রশ্নটা আপনি তোলেন, আমি তুলেছি। সঞ্জিত আপনি জবাব দিন। বলছি তো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগটা ভালো করে বুঝুন। রাজনীতি করতে গেলে তার কিছু কনসিকুয়েন্সেস আছে, তার বিরুদ্ধে অন্য মত তৈরি হয়, তার বিরুদ্ধে অন্য দল তাদের যদি ক্ষমতা থাকে কোনোভাবে সেই এজেন্সি তারা ব্যবহার করে, যেটার ইঙ্গিত তিনি করেছেন। যে কেন আপনি চাইবেন আপনার ছেলে রাজনীতি করবে? রাজনীতি করলে তো জেলেও যেতে হতে পারে, রাজনীতি করলে জেরার মুখোমুখি হতে পারে। আপনার ছেলেকে আপনি দুধে ভাতে রেখেছেন। না, দুধে ভাতে রাখার কথা উনি ওটা বলছেন কারণ কি ভাইপোর নাম আসছে বলে। উনি যে জায়গাতে যদি ট্যালেন্টেড হয়, আমার ছেলে যদি ট্যালেন্টেড হয় যে জায়গায়, সেখানে করতে, এটা কোনো অবান্তর কথা। এই কথার কোনো মানে হয় না। ভিত্তিহীন মানুষের হয়ে কাজ করছে ছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী সকাল থেকে রাত অবধি মিথ্যা কথা বলা ছাড়া ওনার আপনি একটা কাজ করবেন, আপনি একটা যাবার সময় শুনুন না, আপনি একটা যাবার সময় মেডেল কিনে নিয়ে যাবেন, মিথ্যাশ্রী পুরস্কারটা মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়ে দেবেন, তাহলে ভালো হবে। হ্যাঁ, মিথ্যাশ্রী পুরস্কারটা ওনার দরকার আছে। এই ভাইপোর হাতে মিথ্যাশ্রী আমি তো শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন যে এসে খালি কারিগরি মিথ্যে কথা বলে যায়। না, মিথ্যাশ্রী দেখুন, উনি যেটা বলছেন, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি বলতেই পারেন, ওনার কাছে তাই বলছেন না। আপনি দেখুন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জায়গায় ক্রিকেট খেলেছে, আরে ক্রিকেট সবসময় খেলেছে, শুনুন না, জগমোহন ডালমিয়া কবে ক্রিকেট খেলেছেন আপনি বলুন? কোন আন্তর্জাতিক ক্রিকেট জগমোহন ডালমিয়া খেলেছেন? আজকে ক্রিকেটকে আমরা যে চেহারায় দেখি, সেখানে যদি একজন মাত্র নাম করতে হয়, একটি নাম, যার জন্য আজকে ভারত আন্তর্জাতিক ক্রিকেটে এই জায়গায় এই অবস্থানে এসছে, তো জগমোহন ডালমিয়ার নাম আসবে। কাজে কে ক্রিকেট খেলেছেন, আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন,
এটা তার ক্রিকেট সংগঠক হিসেবে না, qualification নয়। এইটা কি হচ্ছে যে এটা কি যেখানে হচ্ছে? সৌরভ গঙ্গোপাধ্যায় এতটা উচ্চতায় পৌঁছে সৌরভ যে জায়গায়- গঙ্গোপাধ্যায় কথা বলবেন না। তাহলে কার কথা বলবো? সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেটার হিসেবে ঠিক আছে, সব সময় সম্মানীয়, তাকে মানা যায়, কিন্তু প্রশাসক হিসেবে বলবেন না। প্রশাসক হিসেবে না, মানা যাবে আরে না। বলবেন না। এই তো কত বড়, এখন তো তাকে শিল্প প্রশাসক হিসেবে মানা যাবে না। কোথায় শিল্প হয়েছে বলুন তো? হ্যাঁ? এটা তো আজকে আপনি আলোচনার প্রশাসক বিষয় হিসেবে না। তাহলে মানা উনি যাবে আবার না। বলছেন তিনি কেন? একজন সৌরভ প্রশাসক গাঙ্গুলি ছিলেন। কথা বলছেন কেন? তিনি প্রশাসক সৌরভ ছিলেন। গাঙ্গুলি তিনি ক্রিকেটার প্রশাসক হিসেবে ছিলেন। বাংলার গর্ব, সেটা ঠিক আছে। এর তাহলে বাইরে বলবো, একটা কথা বলছেন না। তাকে প্রশাসক বাদ দিয়ে হিসেবে ব্যর্থ। কিসের জন্য? কোন ব্যর্থ উদ্দেশ্য নিয়ে সৌরভ বৈঠক গাঙ্গুলি। ওখানে বসানো আরে হয়েছে? আজকে দিদিমণির কোলে কোন বসে উদ্দেশ্য আছে। নিয়ে বৈঠক বসানো হয়েছে? আলোচনার বিষয় তো কম পড়েনি। অমিত শাহ নানা রকম বিষয়ে আজকে প্রশ্ন তুলেছেন। আমি অমিত শাহ আরো একটি অভিযোগের তালিকা তার মুখেই আপনাদের শোনাবো। শুনুন কি বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আর সাংবাদিক সম্মেলন। सभी जगह इंफ्रास्ट्रक्चर के काम अच्छे चल रहे हैं, सिर्फ बंगाल में तकलीफ क्यों आ रही है? क्योंकि मेट्रो हवा में नहीं चल सकता, भूमि चाहिए। बीएसएफ को भूमि देनी पड़ेगी फेंसिंग के लिए भारत सरकार को। मेरे स्तर पर मैंने 7 पत्र लिखे ममता बनर्जी को। ये 6 साल के अंदर 3 बार गृह सचिव यहां आकर मीटिंग कर कर गए चीफ सेक्रेटरी से। मैं पूछना चाहता हूं तृणमूल कांग्रेस की सरकार को, जमीन देने में क्या डर है? कि आपकी कोई रिस्पॉन्सिबिलिटी नहीं है, या आप घुसपैठ होने देना चाहते हो? और फिर भी नदी नाले जंगल कहीं से कोई घुसपैठिया आ जाता है, कहां आता है? सबसे पहले गांव के थाने और पटवारी के बगैर कोई रह सकता है? इसके डॉक्यूमेंट कौन बना रहा है? बंगाल सरकार बना रही है। मंदिर और मस्जिद दोनों की राजनीति कौन कर रहा है? एक तृणमूल से निकले हुए एमएलए कर रहे हैं और एक तृणमूल कांग्रेस कर रही है। तो सवाल का एड्रेस गलत है, सवाल तो सही है। मुद्दा यहां तक सीमित नहीं हुआ है। युवाओं की रोजगारी का है, महिलाओं की सुरक्षा का है, घुसपैठ का मुद्दा है, भ्रष्टाचार का मुद्दा है, इंडस्ट्रीज के पलायन का मुद्दा है, गिरते जा रहे इंफ्रास्ट्रक्चर के स्तर का मुद्दा है। ढेर सारे मुद्दे हुए, कहीं से बच नहीं सकते। তালিকা একদম পুরো পরপর তালিকা করে বলে গেছেন, এইখানে পিছিয়ে, এইখানে অভিযোগ, তৃণমূল কংগ্রেস এইখানে দায়ী। পিছিয়ে পড়ার কারণটা তো আছে। কেন? পিছিয়ে পড়ার কেন? কারণটা হলো পিছিয়ে পড়ার কারণটা কি? কেন্দ্র দুর্নীতির জন্য লক্ষ পিছিয়ে কোটি পড়ছে। টাকা আটকে রেখেছে। দুর্নীতির জন্য। লক্ষ কোটি আরে টাকা আটকে টাকা রেখেছে। যখন আটকে রেখেছে, লক্ষ কোর্টে যাচ্ছেন কোটি না কেন? টাকা আটকে টাকা রেখেছে। যদি আটকে রেখে দেয় তাহলে হিসেব কোর্টে দিচ্ছেন না যাওয়া কেন? হয়েছে তো। কোথায় তো? কোর্টে তাহলে বলেছে। কেন যাচ্ছেন? আটকে কোর্টে ভাগ বলেছে হয়েছে, দিতে। কথা বলবেন। কেন হিসেব কোর্টে কেন হেরে দিচ্ছেন গেল? না? কোর্টে অন্য গিয়ে হেরেছে তো। কংগ্রেস শাসিত কোর্টে অঞ্চলে গিয়ে হেরেছে রাজ্যে তো। কত দিচ্ছে? সুপ্রিম কোর্ট আপনারা বলেছে কেন এবারে হিসেব? টাকা আরে দিতে পারছে হেরেছে না কোথায়? কেন্দ্র। আগে পাওনা কেন? যেটা কেন? পাবার কেন? নয়, কেন কোর্টে এতদিন গেলে দেয়নি? 15 বছর 20 বছর করে থাকতে হবে। কোর্টে আপনারা গেছে। ওই জন্য করে রাখছেন। গোটা গভর্নমেন্ট গেছে, হেরেছে। ডক্টর বিশ্বাস, আপনি আমাকে বলুন, যে কথা আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আদালতের নির্দেশের পরেও এই রাজ্যের সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতার রাস্তায় হাঁটছে না। একাধিক মেট্রো রুট অনেক কাল আগে তা ওপেন করে দেওয়া যেত, এখনো পর্যন্ত কাজ, সিভিল ওয়ার্ক কমপ্লিট করা যাচ্ছে না। জমি নিয়ে কলকাতা শহরের উপকণ্ঠে মেট্রো, জমি নিয়ে সমস্যা। বিএসএফ কাঁটাতার বেড়া দেবে, জমি নিয়ে সমস্যা। বারবার এই জমির সমস্যার কথা ঘুরে ফিরে এসছে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এটা নয়, তার কারণ মমতা ব্যানার্জি যখন এখানে ক্ষমতায় বসে, তখন তৃণমূল সরকারের জেলমন্ত্রী ছিল। সেই সময়টা তিনি যে সমস্ত পরিকল্পনা করে এসেছেন, জমি দেখেই পরিকল্পনা হয়েছে, কিন্তু এই কেন্দ্রীয় সরকার টাকা চেপে চেপে দিয়েছে। না, আজকে তো জমি ক্লিয়ারেন্স হয়নি বলে অনেক প্রকল্প নাকি অন করা যাচ্ছে না। একদম নয়, শেষ মুহূর্তের কাজ আটকে আছে। একদম নয়। সে কাগজ কোথায়? দেখুন, সব থেকে বড় কথা কাগজ হচ্ছে যেখানে কোথায়? আদালত, আপনি খোঁজ খবর রাখেন, আদালতে মামলা হয়েছে, এই চিংড়িয়াটার এখানে মেট্রোর কাজ আদালতে গিয়ে তৃণমূল গভর্নমেন্ট আদালতে গিয়ে 100 দিনের কাজ কথা এখানে বলবেন না। শুনুন, ছোটবেলা থেকে সিপিএম এর আমলে যে কথা শুনতাম, তৃণমূলের আমলে সেই কথাই শুনতে হচ্ছে যে কেন্দ্রের বঞ্চনা। কিসের কেন্দ্রের বঞ্চনা? রাজ্য এবং কেন্দ্র ফেডারেল স্ট্রাকচার মেনে যদি কোনো পরিকল্পনা হয়, দুজনে হাতে হাত মিলিয়ে কাজ করার কথা। আপনি শুধু খালি নিজেদের আখের গোছাতে চাইছেন আর বলছেন কেন্দ্রের বঞ্চনা। এই করতে করতে পশ্চিমবঙ্গের যে সাধারণ নাগরিকের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা। বারবার আপনারা দুজন একসঙ্গে কথা বলছেন, আপনি বলছেন সমস্যা হচ্ছে কোর্টে যাচ্ছে দুজন কেন? একসঙ্গে বললে দুজনে
একসঙ্গে বললে আপনি কারো কথা শোনা যায় না। হ্যাঁ, আপনি ডক্টর বলছেন- বিশ্বাস, আপনাকে যখন সময় দেবো আপনি বলবেন। বিশ্বাস দত্ত, সঞ্জিত, আমি আপনাকে শুধু বলি, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন জমির প্রশ্নে তিনি একাধিকবার কেন্দ্রের আবেদনে সাড়া দিয়ে জমির ব্যবস্থা করেছেন। এই যে অভিযোগ জমি নিয়ে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী করে গেছেন, তা নাকচ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি জবাব দিয়েছেন বাঁকুড়া থেকে, আমি সেটা 100% আপনাদের শোনাবো। দুঃশাসন বাবু এসছেন, শকুনি মামার চেলা চামুন্ডারা ঘুরে বেড়াচ্ছে আর বলে বেড়াচ্ছে বাংলায় নাকি 1.5 কোটি লোকের নাম বাদ যাবে। কেন? যারা সারা জীবন বাংলায় থেকেছে, বাংলায় তারা ভোটার। আজকে বলছেন মমতা ব্যানার্জি জমি দেয়নি। মমতা ব্যানার্জি জমি না দিলে এই তারকেশ্বর বিষ্ণুপুর লাইন কে করে গেছে? মমতা ব্যানার্জি করে গেছে, আপনি নন। জিজ্ঞেস করুন। দুঃশাসন কমরেডদের, ওরা এখন কমরেড হয়ে গেছে। কমরেড না বোমরেড আমি জানি না, মানেটা আমার জানা নেই। আমি যদি জমি না দিতাম তাহলে ইসিএল এর জমিগুলো কয়লা তুলবার জন্য কোথা থেকে আসতো? সময় বাঁচানোর জন্য আমরা সংক্ষেপ করেছি, কিন্তু মুখ্যমন্ত্রী লম্বা তালিকা দিয়েছেন যেখানে কেন্দ্রের আবেদনে রাজ্য সরকার জমির ব্যবস্থা করেছে। একদম। জমি নিয়ে প্রশ্নের মুখে ফেলা হচ্ছে রাজ্য। জমি যদি উনি দিতেন তাহলে স্বরাষ্ট্র দপ্তর এবং স্বরাষ্ট্রমন্ত্রী, ওনারও স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের সকলের, উনিও যেমন আমাদের মুখ্যমন্ত্রী, তিনিও তাই, তাহলে এই মিথ্যে কথা বলতেন না এবং বারংবার একই কথা বলেন প্রত্যেকটা ইয়েতেই। এই করেন যখনই অমিত শাহজি আসেন, তারপরেই তিনি সেদিনে উনি যদি প্রেস কনফারেন্স করেন উনিও করেন। এটা যেখানে ক্রুশিয়াল অর্থাৎ বিএসএফ ফেন্স করবে সেই জমি উনি দিচ্ছেন না, কলকাতায় মেট্রো রেল হবে সেই জমি উনি দিচ্ছেন না। এই প্রশ্ন তুলেছেন অমিত শাহ। আমি ডক্টর বিশ্বাসের কাছে আসবো। সেখানে কোথায় কয়লা খনির জমি দিয়েছেন, তাই দিয়ে কলকাতার মেট্রোর ব্যাপারে কি করে সাফাই? না না, মেট্রো জমি আগে দিয়ে তারপরেই মেট্রো না দেননি তো, দিলে আজকে সমস্যা থাকতো না। আজকে বারংবার জমি চাইতে হয়েছে। কেন চাইতে হবে? যদি উন্নয়ন হয়, শুনুন না, উন্নয়ন যদি হয় পশ্চিমবঙ্গের হবে তো, পশ্চিমবঙ্গের নাগরিক আমি হতো, সেই সুযোগ তো আমরা সবাই পাবো। এখানে কেন দলাদলি, এখানে কেন রাজনীতি? তখনই সেটা হয়ে গেছে। আসল ব্যাপারটা তখনই হয়ে গেছে, তখনই জমিটা হয়েছে। যারা বসে আছে লাইনের ধারে জমির ধারে তারা তুলতে পারবেন না এবং তুলতে পারবেন না, আর তারা ভোট দেয় আপনাদের। এই জন্যই দিতে পারছেন না এবং তার জন্য বারংবার মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে। এই মিথ্যার আশ্রয় নিচ্ছেন বলে আজকে আপনারাও কিছু বলতে পারছেন না। তো 1 ঘন্টার আলোচনা বিতর্ক হতে পারে। আমি একটু জাস্ট আপনার কাছে ডক্টর বিশ্বাস জানতে চাইবো, বাংলায় এসেছেন দুঃশাসন, মুখ্যমন্ত্রী আজকে দুঃশাসন বলছেন কাকে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। তো উনি যে মিথ্যাচার করছেন, উনি যে অভিযোগগুলো করছেন, তাকে কি বলবেন? তাকে কি বলবেন কি? না না, শুনুন না, সুশাসন তো দিচ্ছেন না, তিনি এসে অভিযোগ করছেন এখানে চেয়ারে বসে আছেন না মুখ্যমন্ত্রী, তো ওই মুখ্যমন্ত্রী চেয়ারে বসে ওই কথাটা বলা যায় না। উনি দ্বিচারিতা করেন এবং সারাক্ষণ শুধু খালি একে অপরের নামে যাচ্ছে তাই করেন। আরে কেন সম্মান দিতে হবে? আপনারা সংবিধান মানেন না, আপনারা ডেমোক্রেটি মানেন না, আপনারা গাজোয়ারি করেন এবং মিথ্যা কথা বলতে বলতে কি বলছেন আপনি? স্বরাষ্ট্র দপ্তরকে এইরকম কথা বলে আপনারা আগে ভালো করে শুনুন না, কথা বলতে হয় শিখুন। ডক্টর বিশ্বাস, আমি আপনাকে বলছি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মূলত, আমি প্রথমেই বলেছি, আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেই এবং তিনি যে যে বিশেষণ ব্যবহার করেছেন এর বাইরেও থাকতে পারে। আমি মোটামুটি যেগুলো লিস্ট করেছি, দুঃশাসন, কানকাটা, গর্ধব, গর্ধশিক্ষিত, হ্যাংলা বাবু, দুরাচারী, অত্যাচারী, ব্যভিচারী, এইসব বিশেষণ তিনি ব্যবহার করেছেন। আজকে 7টা উক্তি উনি দিয়েছেন এবং যেগুলো ওনার ওই মুখ্যমন্ত্রী চেয়ারে বসে যতই তিনি আগে ডক্টর বিশ্বাস, আমি আপনার কাছ থেকে জানতে চাই, যে মুখ্যমন্ত্রী আজকে যে বিশেষণগুলো ব্যবহার করেছেন তার তালিকা আমি আপনাকে শোনাবো। তিনি এসে যে মিথ্যাচার করছেন, একজন স্বরাষ্ট্র মন্ত্রীর মুখ থেকে এই মিথ্যাচার যদি কেউ শোনে তাকে অনেক অনেক বিশেষণে বিশেষিত করতে পারে যে কেউ, কারণ উনি চেয়ারটাকে অপমান করেছেন। কিন্তু এটা তো রাজনৈতিক সংস্কৃতির জন্ম দেবে।
আজকে মুখ্যমন্ত্রী বললে কালকে বিরোধী দলনেতা বলবেন, কাল বিরোধী দলনেতা বললে প্রধানমন্ত্রী আপনাদের বঙ্কিমদা বলছেন, সাধারণ সম্পাদক বা সর্বভারতীয় প্রধানমন্ত্রী সম্পাদক আমাদের বলবেন, তার পাল্টা আবার ওখান থেকে বিজেপি রাজ্য সভাপতি বলবেন। কি বলছেন? শুনুন, উনি প্রধানমন্ত্রী যে বঙ্কিমদা রাস্তায় বলছেন, চলছেন, উনি যে বাংলাকে রাস্তায় অপমান চলছেন, করছেন। শিক্ষাটা আপনাদের ওইখানে কাছ থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা আপামর পশ্চিমবঙ্গবাসী শিখছে, এবং যদি আমাদের তরফ ওইখানে থেকে দাঁড়িয়ে যদি উনি কি counter বলছেন? হয়, ওনাকে উনি যদি বলে যে প্রধানমন্ত্রী দোকান কাটা পর্যন্ত কি বেহায়া, করছেন? ওনাকে যদি বঙ্কিমদা বলে বলে যে সম্বোধন উনি করছেন। সংস্কৃতি বলে কিছু জানেন না, এটা সংস্কৃতি ওনাকে যদি ওনাদের। বলে যে উনি ওনাদের কাছ থেকে আরে আমাদের আপনাদের সংস্কৃতি কাছে শিখতে কি হবে। বলবো? ওনাদের কাছ কে থেকে বলছে? সংস্কৃতি শিখতে মাননীয় হবে। মুখ্যমন্ত্রী বলছে। বাঙালিকে অপমান তাহলে এবার করছেন। কি বলবে? বঙ্কিমদা আপনি- বলে অপমান আরে করছেন। বঙ্কিমদা আর বলেছে, সেখানে- আর এখানে কি সেখানে উনি বলছে? এসে- উনি এসে ওনাকে বঙ্কিমচন্দ্র বরণ করে সাজাতে হবে ওনার চট্টোপাধ্যায়কে জন্য। যদি বঙ্কিমদা বলে ফেলে, যদি আপনি ফেলে বলেন, মানে বলেছেন তো। আপনি যে এই যে কথাগুলো বলেছেন বললো, তো। 7টা তার উক্তি মানে যে বাঙালিকে করেছে, তারা সেইগুলো এতটা কি? অপমান কোথায়? করছেন? আরে কে অপমান করছে? আপনাদের মাননীয় কোনো বাঙালি মুখ্যমন্ত্রী নেতা আছে? নিজেদের সম্মান নেই এখানে বলে এসে কোনো আজকে একজন বাঙালি একজনকে একজন অসম্মান করে। নেতা আছে? একজন যিনি ঠিক করে স্বরাষ্ট্র কথা বলতে দপ্তর, পারেন? উনিও স্বরাষ্ট্র দপ্তর এটা আপনি চালান। বলুন। তো স্বরাষ্ট্র দপ্তরকে এইভাবে অপমান করা যায় না। আর উনি তিনি দোকান কাটা প্রধানমন্ত্রী বেহায়া হয়ে বলে এসে আজকে এই কথা বলছেন। আর উনি স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় হয়ে এসে মুখ্যমন্ত্রী এখানে নিজের মিথ্যাচার শরীর করছেন। ঠিক রাখতে পারেন না, তাই এইরকম জন্য আজকে এই মিথ্যাচার, কথা বলছেন। আর এইরকম তৃণমূলের মিথ্যাচারকে প্রত্যেকজনই যে কোনো দোকান ভাষায় কাটা, তারা যার জন্য করবে। নিজেদের কাছে এক সম্মান মিনিট, নেই বলে আজকে আপনি জানেন স্বরাষ্ট্র দপ্তর ডক্টর বললেন। বিশ্বাস, আপনি জানেন যে এই বিতর্ক এর আগে পশ্চিমবাংলার রাজনীতিতে হয়েছে বামফ্রন্ট জমানার শেষ দিকে, যখন অনিল বসু, বিনয় কুমার তাদের মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে উক্তি নিয়ে প্রথম এই আলোচনা, এই বিতর্ক শুরু হয় যে বাংলার রাজনীতিতে ওপরের স্তরের নেতারা কি শব্দ ব্যবহার করছেন। তারপরে প্রচুর হয়েছে, প্রচুর। আমার কথা হচ্ছে কোনো একটা জায়গায় তো আমাদের শোধরাতে হবে, কিন্তু আজকে যখন মুখ্যমন্ত্রী বলছেন, তাহলে কালকে আবার বিজেপির কোনো নেতা বলবেন, আবার তার জবাবে হয়তো মুখ্যমন্ত্রীর পরের স্তরের কোনো নেতা আরে আপনাদের এই বাংলায় তারা কোনো বলবেন। বিজেপির নেতা নেই। না না, বিজেপির কোনো নেতা, বিজেপির নেতাই শুনুন নেই। না, বিজেপির নেতা নেই, তাহলে এত ভয় নেতাই কিসের? নেই। বিজেপির কে নেতা নেই বলছে তো তাহলে ভয় ভয় পায়? কিসের? কোথায় ভয় আরে পেয়েছে? বাবা, কে ভয় 1956 ভুলে পেয়েছে? গেছেন, 1956 ভুলে পেয়েছে? গেছেন, 1956 ভুলে গেছেন। কোথায় ভয় পেয়েছে? আরে কে ভয় 1956 ভুলে গেছেন কিনা আমি ফলো করে দেবো। আরে 1956 ভুলে গেছেন শুভেন্দু অধিকারীর কাছে? হ্যাঁ, কি ভয় ওনারই তো পেয়েছে? একজন আবার বলছেন বাংলায় নেতা নেই। কোনো কি কথা নেতা বলছেন? নেই। সুকান্তদা নেই? এই আরে কি বাংলায় কথা বলছেন? আগে বলুন 1956 এর উত্তর আছে। এরা এখানে বাংলা নেই তো, শাসন করবে? নেই তো আপনার উত্তর নেই তো। এরা না না, বাংলায় 1956 উত্তর নেতাই নেই তো। নেই। উত্তর থাকবে কি করে? বাংলায় আরে নেতাই একজন নেই। হেরো শুভেন্দু মুখ্যমন্ত্রী এত বড় বড় কথা শুভেন্দু বলবেন না। অধিকারীকে যদি যিনি তৈরি নির্বাচন করেছিলেন, যিনি কমিশন মমতা জায়গা না ব্যানার্জি। দিত, আজকে শুভেন্দু মুখ্যমন্ত্রী অধিকারীকে যে পদ তৈরি পাচ্ছেন না। করেছিলেন, তিনি এরপরে মমতা কি করে ব্যানার্জি কথা বলেন ঝেঁটে বলুন তো? ফেলেছেন। মুখ্যমন্ত্রী হেরো ঠিক আছে? মুখ্যমন্ত্রী এত ঝেঁটে বড় বড় কথা ফেলেছেন। বলা যায় না। এক মিনিট, আমি যদি সঞ্জিত আপনাকে এই প্রশ্ন করি, যে প্রশ্ন আজকে অমিত শাহকে করা হয়েছিল, যে আপনারা নানা রকম বিষয় আনছেন, নানা রকম ইস্যুর কথা বলছেন। আজকে তো অমিত শাহ বলেছেন যে সাধারণ মানুষের চাকরি পাওয়া এই ইস্যুতে এই সরকার, এই তৃণমূল কংগ্রেস তাদেরকে জবাব দিতে হবে। একাধিক ইস্যু এরকম পরপর আপনাদের শোনালাম যে এই পয়েন্টে এদের জবাব দেওয়ার কিছু নেই। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে রাজনৈতিকভাবে ভোটের লড়াই লড়বার জন্য একটা সংগঠন লাগে। এই প্রশ্নের কোনো সংযত উত্তর কিন্তু অমিত শাহ দিতে পারেননি। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে বুথ স্তরে আপনাদের সংগঠন কি স্তরে আছে, অমিত শাহ বলেছিলেন আপনি আপনার কাজ নিয়ে ভাবুন, আমাদের দলের ব্যাপারে আমরা ভেবে নেব। না না, কথাটা তো খারাপ কিছু বলেননি। কারণ দেখুন, ভারতীয় জনতা পার্টি যখন একটা সর্বভারতীয় দল, মানে এই আঞ্চলিক দল নয় তো, একটা আঞ্চলিক দল, সর্বভারতীয় দল, তাদের পরিকাঠামো, তাদের চিন্তন আছে এবং তারা ঠিক বুথ লেভেলে সংগঠন আছে আপনাদের বুথ স্তরে? দেখুন, বুথ লেভেলে যদি সংগঠন আজকে আছে কি নেই, বিএলএ 2 কেন শুনানিতে থাকবে না, এই কথা জোর গলায় বলছেন মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের নেতারা। কারণ তাদের বিএলএ 2 আছে, তারা জানে যে বিএলএ 2 এর ভূমিকা নেবে। আপনাদের বিএলএ 2 আছে সব জায়গায়। আমাদের বিএলএ 2 থাকার থেকে না থাকার যে জায়গাটায় আপনারা বলছেন প্রথমেই ওখানে করা আছে যে বিএলএ 2 এই এতে থাকবে সেটা না, না। আমি সংগঠনের এই প্রশ্ন তো, বলছি। আরে আমাদের যখন ওখানে আগে সংবিধান মাঝে করা ঘাটে আছে, নিয়ে কাজ যেখানে করুন, নিয়ম কানুন তারপরে যারা নিয়ম মানুষের মেনে মন চলিত, জিতুন, ওদের তবেই মতন তো আপনারা নয় যে হবে। অনিয়ম করব। আগে আমরা নয়। সব সময় আইন এবং যে খসড়া যেটা নিয়ম হয় সেটাকে মান্যতা দিই, আমরা সম্মান করি, আমরা ঠিকঠাক সম্মান করি, গণতান্ত্রিকভাবে এগিয়ে যেটা যাই। তৃণমূল কংগ্রেস করে না। গণতান্ত্রিকভাবে এইটা এগিয়ে করার যাই। পরে সই করার পরে আমাদের কিসের আন্দোলন? সংগঠন আছে। লোককে দেখাচ্ছেন, ভুল বোঝাচ্ছেন, আর ভুল ভোটের বোঝাবে সময় না। বোঝা যাবে যে আদৌ ভুল বোঝাবে সংগঠন না, আমরা আছে কি সঠিক নেই বুঝিয়ে সেটা এতগুলো বুঝিয়ে দেবে। প্রকল্প নিয়ে আর এটা এগিয়ে একটা যাচ্ছে। কথা বলে রাখি, এতগুলো এবারে প্রকল্প নিয়ে তৃণমূলের যে বুথ বিসর্জন লেভেলে হচ্ছে গিয়ে এবং ঠিক তৃণমূল যে বুঝিয়ে যাচ্ছে, তবেই ভোট পাওয়া যায়। সব থেকে বেশি এই একদিন উড়ে এসে ভোট পাওয়া যায় না। আচ্ছা, আমি অমিত ডক্টর শাহজি। বিশ্বাসের কাছে এবার ফিরে আসবো। ডক্টর বিশ্বাস, আজকে অমিত শাহ এটা স্পষ্ট করে দিয়েছেন, তিনি যখন সাংবাদিক সম্মেলনে বলছেন, তার মানে তিনি যখন দলীয় নেতাদের সঙ্গে, দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন, আপনারা জানেন তার এই সফরে কোনো জনসভার গল্প নেই।
সম্পূর্ণভাবে তিনি দলীয় স্তরে বৈঠক করছেন, দলীয় নেতাদের কর্মীদের সঙ্গে মিট করছেন, আর এই একটা সাংবাদিক সম্মেলন তিনি শুধু করেছেন। কিন্তু সেখানে তিনি এই প্রশ্ন তুলেছেন, করাপশনের প্রশ্ন, দুর্নীতির প্রশ্ন, এবং সেই প্রশ্নে বিঁধেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে, এক মিনিট, স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এই দুর্নীতির প্রশ্নটাও বিজেপি নিয়ে আসবে, অনুপ্রবেশ একমাত্র ইস্যু হবে না। অমিত শাহ কি বলেছেন দুর্নীতি নিয়ে, আগে আপনাদের সেটা শোনাবো। रोजवेली चिटफंड घोटाला, कैश फॉर क्वेरी घोटाला, एसएससी घोटाला, नगर पालिका नगर नियम का भर्ती का घोटाला, गाय तस्करी का घोटाला, राशन पीडीएस का घोटाला, मनरेगा का घोटाला, पीएम आवास का घोटाला, इतने सारे घोटाले हैं कि मैं पूरा लिस्ट पढ़ूंगा तो मेरी प्रेस कॉन्फ्रेंस का पूरा हिस्सा ही उसमें चला जाएगा। अब क्या ममता बनर्जी इस बात का जवाब दे सकती है कि आपके मंत्रियों के ठिकाने पर से 27 करोड़ रुपया मिलता है, जिसको गिनते गिनते नोट गिनने की मशीन भी गर्म होकर बंद हो जाती है। बंगाल जैसे गरीब राज्य के अंदर 27 करोड़, 20 करोड़, 15 करोड़ ये राशि मिल रही है, आपकी कोई अकाउंटेबिलिटी नहीं है। पार्थो चैटर्जी जेल में जाते हैं, ज्योति प्रिय मलिक जेल में जाते हैं, अनुव्रत मंडल जेल में जाते हैं, जीवन कृष्ण शाह जेल में जाते हैं, और आप कहती है कि भ्रष्टाचार नहीं हो गया, हो रहा है। একদম গুছিয়ে পুরো ডিটেল নিয়ে এসেছিলেন অমিত শাহ আজকে। শান্তি, আগে ডক্টর বিশ্বাস। উনি এসে এক একটা অভিযোগ করছেন, এক একটা সময় তার কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে দিচ্ছেন। এই যে এত তদন্ত হচ্ছে, বাস্তব সত্য তো, বাস্তব সত্য আপনি কি করে বললেন যে এরা কেউ অভিযুক্তই, শুধু আপনার এরা কেউ অপরাধ করেননি, এরা কেউ দুর্নীতিতে যুক্ত নন। তারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে তারা জেল থেকে ছাড়া পাবে না। আরে এটা তো প্রসেস, কি বলছেন আপনি? কয়দিন লাগে প্রসেসে? কতদিন লাগে? কাউকে রাখা কতদিন লাগে? অন্তর কথা বলবেন না। কতদিন লাগে? ধরে যদি বেল দিতে হবে, এটা একটা নিয়ম, তাই জন্য বেল পেয়েছেন, বেলে আছেন। আপনি ভাববেন না যে একবারে পুরোপুরি উনি মুক্ত হয়েছেন, তাহলে বেলে থাকা, তাহলে আপনি বেল কি করে বেল পাচ্ছেন বলে বলছেন? এখন কোর্টে কেসটা চলবে, দুর্নীতি, চুরি, কি অবস্থা তাদের? চুরি, কিসের জন্য শুধু এসে অভিযোগ করে কথা বলে দেবে? সুবিধা করে দিচ্ছেন। ডক্টর বিশ্বাসকে জবাবটা দিতে দিন, ওনাকে তো জবাবটা দিতে হবে। এই করাপশনের প্রশ্নে সামনে যদি করাপশনের হিসেব নিয়ে বিজেপি প্রচারে নামে, পথসভা থেকেও তো আপনাদের নেতাদেরই জবাব দিতে হবে ডক্টর বিশ্বাস। হ্যাঁ, তো আপনারা বলবেন যেহেতু কারোর বিরুদ্ধে কিছু প্রমাণ হয়নি এবং ফাইনালি প্রমাণ না হলে কাউকে বলা যাবে না অভিযোগ, অর্থাৎ কোনো দুর্নীতি হয়নি। অভিযোগ একটা জিনিস, ওনরা এসে সিবিআই দাবি করেন, ওনরা মাঝে মাঝে এইসব করেন। এইবারে এই যে সিবিআই তদন্ত গিয়ে এতদিন পর্যন্ত একটা রিপোর্ট দিতে পারছে না, এইদিকে উনি বলছেন অনুব্রত জন্য পার্থ চট্টোপাধ্যায়, কিন্তু আপনারাও ছুটছেন না। তো সেইখানে যদি পার্থ চট্টোপাধ্যায় যদি অপরাধ প্রমাণিত না হয় তাহলে তাকে আপনারা ছুটে পারতেন। তার মানে কি? তার মানে মমতা ব্যানার্জি সরকার কোনো অভিযোগ যদি এসেছে, অভিযোগ এসেছে, সেটা প্রমাণ নয়, ঠিক আছে, তারপরেও তাদেরকে সাইড করে দিচ্ছেন যে যদি কোনো অরূপ বিশ্বাসকে সরিয়েছেন স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে, প্রত্যেকটা জায়গায় ইমিডিয়েট অ্যাকশন নিচ্ছেন, ইমিডিয়েট অ্যাকশন নিচ্ছেন। আমাকে কিছু একটু বলতে দিন, আপনার পুরো ইমিডিয়েট অ্যাকশন নিচ্ছেন। না, আপনার তো মানে পুরো কথাটা শুনলাম, এবার একটু আমার কথাটা শুনুন। যদি হতো তাহলে যারা যারা ছাড়া পেয়েছে তারা আবার দলে ঢুকছে, তো দলে আবার ভালো ভালো জায়গাতে চলে আসছে। আর অরূপ বিশ্বাসকে যে সরিয়েছেন, যা লিখেছেন সেই লেখাটা তো দেখা গেল। তো এই যে ব্যাপার, এই যে দ্বিচারিতা, এই যে মানুষের কাছে যে আপনাদের যে গোটা ব্যাপারটা সেটা যে পরিষ্কার হয়ে যাচ্ছে, এরপরে কিছু বলার মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দিয়েছেন, অমিত শাহকে তিনি ছাড়েননি। আমি মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ নিয়ে কি বলেছেন, কি ভাষায় আক্রমণ করেছেন সেটাও একটু শুনিয়ে নি আমাদের দর্শকদের। লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়, দুটো কান থাকলে একটা কান কাটার ভয় থাকে। আর যাদের দুটো কানই কাটা, তার আবার কান কাটার ভয় কি? কান কাটা বাবুরা কানে দিয়েছে তুলো আর পিঠে বেঁধেছে কুলো, আর যত পারো মানুষকে ধরে কিলো। 54 লোকের ভোটারের নাম বাদ গেল কেন?
এবার বুঝুন, অর্ধশিক্ষিতের দল ওই দুঃশাসন বাবু করিয়েছেন, তাকে উত্তর দিতে হবে বাংলা ভদ্র বলে। আজকে আপনি তালকুটিরে লুকিয়ে আছেন। মনে রাখবেন, আমাদের যদি ইচ্ছে থাকতো, আমরা যদি অসৌজন্যতা করতাম, আপনাকে এক পা বেরোতে দিতাম না। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে বলছেন যে যে রাজ্যে তিনি এক পা এদিক ওদিক যেতে পারতেন না যদি অসৌজন্য দেখাতো তৃণমূল কংগ্রেস। দেখুন, এটা তো থ্রেডনিং রাজনীতি, থ্রেট করাও। এই যে কথাটা বলছেন, তার মানে কি বোঝাচ্ছে? যে পশ্চিমবঙ্গের আইনের শাসন নেই, একজন মাননীয় মুখ্যমন্ত্রী, দেশের স্বরাষ্ট্র দপ্তর যিনি সামলান স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে এই ভাষায় কথা বলছেন। তার মানে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, দুর্নীতি চলছে, চুরি চলছে। আরে কি করে উনি বলে দিচ্ছে? এই কথা বলা যায় না, ভালো করে বুঝুন। কি বললেন? আরে দেশের অঙ্গরাজ্য বলে এই কথাটা বলা যায়। যদি বিজেপি মনে করে, যদি মনে করে এই কথা বললে তার উত্তর যদি ঠিকমতো খেলা হয়, তাহলে কি হবে বলুন তো? ডক্টর বিশ্বাস, আপনার কি শুনে মনে হয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্য উনি কি বলতে চেয়েছেন? যে আমরা যদি অসৌজন্য দেখাতাম তাহলে আপনি বেরোতে পারতেন না, আমরা যথেষ্ট সৌজন্য দেখাই, একদম আপনাকে আতিথ্য দেখাই, সেই জন্য আপনি ঘুরে ফিরে বেড়াতে পারছেন। একদম। আমরা বাইরে থেকে লোক আসলে, এই সেদিনও প্রধানমন্ত্রী এসছেন, দিদি গেছেন, এবং সঙ্গে সঙ্গে আমাদের কারিগরি শিক্ষামন্ত্রী তাকে পাঠিয়েছেন আপ্যায়নের জন্য। সেদিন আমার কলেজে আসার কথা ছিল, ওই কারিগরি মন্ত্রী, আমার একটা সেমিনার ছিল, সেইটা সেরে উনি সঙ্গে সঙ্গে আমাকে সেক্রেটারিকে দিয়ে ফোন করে যে হরিসঙ্গ তোমার ওখানে যাব না, প্রধানমন্ত্রী আসবেন, তাকে আমরা রিসিভ করব। এই যে প্রত্যেকটা সময় অসৌজন্য দেখাতে পারে তৃণমূল, কিন্তু দেখাচ্ছে সৌজন্য। সৌজন্যই দেখা, সবসময় সৌজন্য। এটা যদি সৌজন্যতার ভাষা, সবসময় সৌজন্যতার ভাষা আপনার মনে হয়? উনি যেভাবে এই যে কথাটা বলছেন যে আমি এটা সৌজন্যতার ভাষা, এই কথা বলছেন, উনি যেভাবে যখন তখন যা খুশি করে দিতে পারে, এবং সৌজন্যতা আপনাদের মুখে আসে না, সৌজন্যতার কথা আপনারা বলবেন না, পরিষ্কার কথা দেখা যাচ্ছে আপনারা দেখুন। 14.5 বছর পার হয়ে গেছে, আপনারা কত সৌজন্যতা রেখেছেন, আজকে মুখ্যমন্ত্রী তার ভাষণে মুখ্য নির্বাচন কমিশনার, যিনি চিফ ইলেকশন কমিশনার, নাম না করে তাকেও আক্রমণ করেছেন। এবং সৌজন্যের প্রশ্নে আমি এই মুখ্যমন্ত্রীর বক্তব্যের এই অংশটা আবার আপনাদের সামনে রাখতে চাইছি। এখানে মনে রাখতে হবে যে মুখ্য নির্বাচনী কমিশনার তিনিও কিন্তু পশ্চিমবঙ্গে এসেছেন, এবং পশ্চিমবঙ্গে তার কিছু কর্মসূচি আছে। এই শুনানি পর্বে তিনি বেশ কয়েকটা জায়গায় শুনানি কিভাবে চলছে, কত রকম নিয়ম মেনে চলছে কিনা এইসব পরিদর্শনে যাবেন। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে কি বলেছেন এই মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়ে আপনাদের শোনাবো। ওদের টার্গেট হচ্ছে ইলেকশন কমিশনকে সামনে রেখে, সে হচ্ছে বিজেপির বড় দালাল। আমি একজন ভ্যানিশ কুমারের কথা বলছি, নকল ভ্যানিশ কুমার, ঘরে বসে নাম কাটছে এআই দিয়ে। একদিন দেখবেন আপনার নামটাই কেটে গেছে, বিজেপি চিরকাল থাকবে না। সেদিন মনে রাখবেন, আপনার পরিবারের ওই ডিএমও থাকবে না, আর আপনার পরিবারের এসপিও থাকবে না। নিজের পরিবার গোছানোর জন্য বিজেপির দালালি। আমি আজও বলে যাচ্ছি, একটা ন্যায্য লোকের নাম বাদ দেওয়া যাবে না। আর যদি দেন, আন্দোলন কিন্তু দিল্লিতেও হবে, আন্দোলন কিন্তু বাংলাতেও হবে। ভাবছেন এখন শান্তিতে ঘুরে যাচ্ছেন, তাই এরপর ইলেকশন করতে আসবেন না, বাংলার নাড়ু খাবেন তখন। এই লাস্ট লাইনটা আমাকে একটু ডক্টর বিশ্বাস বুঝিয়ে দিন। আমি একটু বলবো। একদম। মুখ্য নির্বাচন কমিশনারকে কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী? একদম সুন্দর। আমাদের এখানে যারা ভদ্র মহিলারা আছেন, সুন্দর আমাদের লক্ষ্মী পুজো হয়, নাড়ু হয়। এই নাড়ু কি সেই নাড়ু না তো, বোম না তো, বোম নাড়ু না তো, প্রত্যেকটা আপনাদের মাথায় চিন্তা ভাবনা প্রত্যেকটা ভোট সারা ভারতবর্ষে ভোট হচ্ছে, কোথাও রক্ত ছাড়া ভোট হয়, আর এখানে হলে রক্ত বেরোয়। এইটাই হচ্ছে ওই নাড়ুর কথা
বলছেন? বুঝতে পারছেন? আরে বাপ রে বাপ, মাননীয় তার মানে- মুখ্যমন্ত্রী তার মানে যদি এই আপনাদের কথা একটা বলেন, নাড়ুতে তাহলে ভয়। এইটা নাড়ু মানে একটা কোথায় নাড়ুতে বলে- ভয়। বলেছে নাকি? বাংলা যে- সংস্কৃতি তাহলে এটা। বলেছে নাকি যে বাংলা নারকোল নাড়ু সংস্কৃতি বলেনি আমরা তো? গ্রামের কি দিকে বলেছে? গেলে, নাড়ু, গ্রামে বা নাড়ু গেলে, তো ওইটাও হতে পারে। প্রায় আপনি বাড়িতে কেন আমাদের এত বলছেন? সুন্দর সুন্দর তার মানে নারকেল এখানে নাড়ু যে থেকে শুরু দুর্নীতি করে চলে, তেল নাড়ু এক থেকে মিনিট, শুরু করে সব হয়। হ্যাঁ। সঞ্জিত, তার মানে এই আপনি নাড়ুটাকে কি ইঙ্গিত আপনারা করছেন? বোম দেখুন, ভাবছেন। আপনি কিন্তু অনুব্রত এই জন্য মণ্ডল ঠিকই সম্পর্কে বলেছেন, বলছেন না। না, 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 না। আপনি মুখ্যমন্ত্রী সম্পর্কে আমি বলছেন। আপনি কি বলতে না, চাইছেন? মুখ্যমন্ত্রী যিনি বলেছেন নাড়ু পাবেন, তাহলে এই নাড়ুটা কি নাড়ু তো উনি তো বলেননি। আমরা তো দেখছি প্রত্যেকটা ভোটেতেই এরকম হয়। অনুব্রত মণ্ডলের ওই গুড় বাতাসা আরে, নাকি আরে, নকুল দানা, ওনারই তো প্রশ্রয়। অনুব্রত মণ্ডল, ওনারই আর তো ইনি প্রশ্রয়। মুখ্যমন্ত্রী মমতা আজকে বন্দ্যোপাধ্যায়। বলতে ওনারই প্রশ্রয় এগুলো হতো, আর এখন উনি দেখছেন যে আর অনুব্রত বাবু অনেকটা আমরা ওই আপনারা জেলখানা বাংলা করা বলছে না, সংস্কৃতিকে ওই জন্যই তো মানছেন না। নিজে বলতে তাহলে শুরু করে কি- দিচ্ছেন। কি করে বাংলা বাঙালি ভোট সংস্কৃতি পাবেন উনি যে আপনারা? কি জায়গায় বলুন নিয়ে সেটা। গেছেন, বাঙালি আজকে ভোট বোম- আপনাদের বোম কপালে ওই তো, নেই। কারণ ওই নাড়ু বাঙালিরা- বাড়িতে বোম এক মিনিট, এক মিনিট, কথা এক বলছেন। মিনিট, তাহলে ছি, ডক্টর ছি, বিশ্বাস ছি। আপনি বলতে চাইছেন উনি আপ্যায়নের কথাই বলেছেন একদম। মুখ্যমন্ত্রী। না, একদম। আপ্যায়নের কথা বলেননি। আপ্যায়ন যে হ্যাঁ। কিভাবে হয় প্রত্যেকটা ভোটেতে আমরা দেখেছি, সেইটা আজকে পুরো ইঙ্গিত দিয়ে দিয়েছে। তার মানে ওদের আপনারা কমিশনার মুখ্য- আসতেই পারেন। আরে আপনারা নির্বাচন একটা নাড়ুকেও কমিশন ভয় ওই- পাচ্ছেন। ওই ভালোবাসাটা নাড়ুকেও ভয় নয়। পাচ্ছেন। আরে বাংলা আতঙ্ক সংস্কৃতিকে নয়, ভয় প্রত্যেকটা পাচ্ছেন। সাধারণ বাংলা মানুষকে সংস্কৃতি- আজকের পর থেকে আতঙ্কে বাংলা থাকতে হবে। সংস্কৃতি এবং সত্যিকারে স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনি আরো গ্রামে বেশি করে যান, ভাবনা প্রত্যেকটা চিন্তা বাড়িতে করতে হবে। হাত বাতাসা দেখুন, নাড়ু আমাদের দেবে, সময় শেষ। নাড়ু পরে দেবে। প্লিজ প্লিজ এটা আমাদের আমাদের হাতে বাংলা সময় শেষ। সংস্কৃতি। আজকে আর অমিত আপনারা শাহ এটাকে ভাবছেন সাংবাদিক সম্মেলনে কম। কি বলেছেন আমরা আপনাদের সাংবাদিক সম্মেলনে অমিত শাহর মুখেই শুনিয়েছি। তার বক্তব্যের অংশবিশেষ যা আমাদের মনে হয়েছে বিতর্কের টেবিলে আসা উচিত বা আসতেই পারে। অন্যদিকে মুখ্যমন্ত্রী তিনি বাঁকুড়ায় তার জনসভায় ভাষণে কি বলেছেন আমরা আপনাদের তার মুখেই শুনিয়েছি। সেই সব অংশ বিশেষ যা মনে হয়েছে যা নিয়ে আলোচনা হতে পারে, বিতর্ক হওয়া অস্বাভাবিক নয়। এরপরে অবশ্যই আমাদের দর্শকদের আমরা সবসময় মনে করি যে তারা যথেষ্ট রাজনৈতিক বোধ তাদের মধ্যে আছে এবং কে কি বলতে চেয়েছেন, কে কি মিন করেছেন এ নিয়ে এখানে যতই বিতর্ক হোক, তাদের মধ্যে যে বোধ আছে সেই বোধের ভিত্তিতে তারা নিশ্চয়ই একটা ধারণা তৈরি করেছেন। আমরা শুধু একটা বিতর্ক এখানে ইনিশিয়েট করি, তার মানে এই নয় যে আমরা তার একটা কোনো মীমাংসা আপনাদের সামনে সবসময় ধরে রাখি। আমরা বিষয়টা আপনাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিই যাতে আপনারাও এটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন এবং আপনাদের মতো এর একটা জবাব, এর একটা মীমাংসা নিজেদের ধারণায় তৈরি করতে পারেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ডক্টর বিশ্বাস এবং সঞ্জিত, আপনাদের দুজনকেই ধন্যবাদ। আপনাদেরও, আমাদের দর্শকদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, দেখছিলেন আজ সন্ধ্যার হাই টক। আপনারা দেখছেন হাই নিউজ।